হ্যালো লিসেনার্স, ভূতের গল্পে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি। আজকে আমাদের গল্পের নাম ভয়। মাগরিবের আজান হচ্ছে, এখনো টিফিন ক্যারিয়ারে খাবার দেওয়া হয়নি। জায়গির মালকিন হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। হাওরের সব রাখাল একে একে ছোট আজমপুর গ্রামটা রেখে চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। আজ কেন যেন অন্ধকারটা একটু আগেই নেমে এসেছে ঘন কালো হয়ে। বারান্দায় বসে আছে আনাস। অপয় কখন জায়গির মালকিন টিফিন ক্যারিয়ারে খাবার দিবেন। খাবার নিয়ে যেতে হবে মাদ্রাসায়। নামাজটাও পড়া হচ্ছে না এখনো। মসজিদটাও প্রায় আধা মাইল। এখন নামাজ পড়তে গেলে যাওয়ার পথে একটা লোকও পাওয়া যাবে না। আর এই পথে একা যাওয়ার কথা ভাবতেই পারে না আনাস। অপরদিকে মাদ্রাসায় আছে মাগরিবের পর রুমে ফেরার জন্য হল সুপারের জেরা। আনাস আরেক অর্থেই এখন ভয়ে সেটিয়ে যাচ্ছে। একে তো রাত প্রায় নেমে এসেছে, পথে গোরস্থান, ঈদগাহ পাড়ি দিয়ে একা মাদ্রাসায় ফেরা কোনো মতেই তার একার পক্ষে সম্ভব নয়। সে বুঝতে পারে না এই বাড়ির লোকগুলো কেন প্রতিদিন সন্ধ্যায় খাবার দিতে দেরি করে, অথচ তারা নিজেরাও সন্ধ্যার পর এই পথে একা যেতে পারে না। কিন্তু সে কিছুতেই কথাটা বলতেও পারে না। তার ভাবনা একটাই, দুটো ভাত পাওয়া যায়, খাবারটাও ভালো, বোর্ডিং এর তুলনায় তো শাহী খাবার। আবার হল সুপারের বিষয়টাও খুবই বিরক্তিকর। খাবার দেওয়াটা যেহেতু আনাসের এখতিয়ারে না, সুতরাং একটু দেরি হতেই পারে। কিন্তু তিনি এ নিয়ে কত রকমের বাজে কথা যে বলবেন। এত খাউন খাউন করস তো পড়তে আইসিস কেন, খালি খাইলে হইব, পড়াটা আগে, খাওনটা পরে করলেও চলবো, এইসব খানা লজিং বুঝি না, এই ধরনের কথাবার্তা। মাগরিবের আগে মাদ্রাসায় ঢুকতে না পারলে শাস্তি পেতে হবে, এ উভয় সংকট নিয়ে যখন আনাস ভাবনার ভয় নগরে, ঠিক তখনই জায়গির বাড়ির মুরব্বী এসে বলেন, কি গো পলাশের মা, মুন্সির বেডের খাওন দাও নাই? আনাসকে অবাক করে দিয়ে পলাশের মা বলেন, এটা কি মুন্সি গো, নামাজেও যাইতাছে না, এখনো বইসা আছে। এই মুরব্বী আনাসের ভরসা সবসময়। এইবার সাহস নিয়ে আনাস ভয় আর উভয় সংকটের কথা মুরব্বীর কাছে বলে। তিনি বলেন, যাও, কালকে থেকে আর দেরি হইব না। মুরব্বী তাকে একটু বুঝিয়ে বলায় পলাশের মা বলেন, আয় হায়, কয় কি তা, মুন্সি মানুষ কত সূরা কেরাত জানে, হেরো নাকি ডরায়। থাও থাও, কাইল আর দেরি হইতো না। আনাস টিফিন ক্যারিয়ার নিয়ে রাস্তায় নামে। ঘুটঘুটে অন্ধকার, চারপাশে সুনসান নীরবতা। সব রাখাল হাওর ছেড়ে চলে গেছে, আর কাউকেই দেখা যাচ্ছে না আশেপাশে। আকাশে আবার কালো মেঘের আনাগোনা, হিম শীতল বাতাসে শরীর ঠান্ডা হয়ে আসছে। এর সাথে যুক্ত হলো আবার ভয়। আনাস এখন একটা সবকুল হারানো নাবিক, যেন কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। সে কি আবার জায়গির বাড়ি গিয়ে বলবে তাকে একটু এগিয়ে দিতে, নাকি দোয়া দরুদ করে একা একাই চলে যাবে, নাকি আর একটু অপেক্ষা করবে দেরি করে ফেরা কোনো রাখালের জন্য? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে রাত ভালো করেই জেঁকে বসেছে আজমপুর গ্রামের উপর। আবার ভাবছে, এই গ্রামটা মূল গ্রাম থেকে এত দূরে হাওরের পাড়ে কে বানিয়েছে। এখন তার সব রাগ গিয়ে পড়লো সেই লোকের উপর। বানাইছে তো বানাইছে, আমার জায়গিরটা এই গ্রামে কেন দিতে হবে? তার সব রাগ অভিমান এখন মাদ্রাসার বড় হুজুর আর তার বাবার দিকে যেতে লাগলো। বড় হুজুর কেন এই দূর আজিমপুর তার জন্য পছন্দ করলো, আর বাবা বোর্ডিং এ রাইখা খাওয়ানোর কেন দরকার?
এইবার তার সব ভাবনা শেষ হলো। ভাবতে ভাবতে আনাস বেশ খানিকটা পথ হেঁটে এসেছে। এখন আর ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। আর ফিরলেই লাভ কি? শুনতে হবে কিছু হাসাহাসি। সব শেষে বলবে, থাক, আজ যাওয়ার দরকার নেই, সকালে যাইবেন। সুতরাং নিজের জানা কয়েকটা দোয়া দরুদ পড়েই নিজের সাহসের উপর ভর করে হাঁটা দেয় আনাস। এইবার আরেক উপদ্রব শুরু হয়। আকাশে থেমে থেমে বজ্রপাত, ঠান্ডা বাতাস, কবরখানার ভয়, ঈদগায়ে জমু পাগলার ডাক। এই পাগলা অবশ্য কিছুই করে না, তবুও তাকে আনাসের ভয়। বলা যায় জমু তাকে আদরই করে বেশি, যা সে আর কাউকেই করে না। হাঁটছে হাঁটছে তো হাঁটছেই আনাস, কিন্তু পথ যেন শেষ হতে চায় না। বিপদের সময় একটা আরেকটার বিড়ম্বনা। কথায় আছে, বিপদের রাত শেষ হতে চায় না। মানুষের ভয়ের সময়টাতে নাকি দুনিয়ার সব ভয়ের কথা, ভয়ের ঘটনা, বিপদের আশঙ্কা মনে এসে ভিড় করে। আনাসেরও হয়েছে ঠিক একই অবস্থা। বেশ কদিন যাবৎ এলাকায় একটা গুজবের ডালপালা মেলে এখন ভয়াবহ আকার ধারণ করেছে। আনাস এটাকে গুজবই মনে করে এসেছে, কিন্তু এখন কে যেন তার কানে ফিস ফিস করে বলছে, আনাস, সাবধানে যা, সড়কের দুই পাশেই ওজাউরির গাছ। ওজাউরির গাছে আছে ভয়ঙ্কর এক পোকা, যদি কামড়ে দেয় 2.5 ঘন্টার মধ্যে মরণ নিশ্চিত। এই কথা সে আগেও অনেক শুনেছে। শুনেছে রাজু গ্রামের 2জন মারা গেছে, মদনে বহু মানুষ মারা গেছে, তবে সে কখনোই মনে করেনি খবরটা সত্য। কারণ এই জাউরের অনেক উজিরাজির গাছ আছে, কিন্তু এখনো এখানে কেউই তো এমন পোকার কোনো হদিস পায়নি। তাই এটা তার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেন। এখন সেই ভয়ও তার মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করছে। থেকে থেকে পথের দুই পাশে তাকাচ্ছে, এই বুঝি সেই পোকাটা তার বাহুতে এসে বসেছে। অজান্তেই হাত ছেড়ে পকেট থেকে দিতে যাচ্ছে, পরনে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে সে। নিজের বোকামিতে নিজেই হেসে উঠছে, তবে নিজের হাসি নিজেকেই ভরসা দিচ্ছে না। আবার দোয়া দরুদ করে নতুন করে পথ হেঁটে যাচ্ছে আনাস। পথটা এখনো শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছে, অথচ আধা ঘন্টার পথ এখনো শেষ হচ্ছে না। নিজের সাথে নিজেই কথা বলছে, আমি কি কানাওয়ালার পাল্লায় পড়েছি? না, আমি তো দোয়া পড়ছি, কানাওয়ালা আমাকে ধরতে পারবে না। কানাওয়ালা না ধরলে এখনো কেন মাদ্রাসায় যেতে পারছি না? নাকি আমি পথ ভুল করেছি? না, তাও সম্ভব না। পথ তো একটাই। তাহলে আমি এখন কোথায়? কল্পনায় শুনতে পাই কে যেন তাকে বলছে, আরে আনাস, তুই পথও হারাসনি, কানাওয়ালাও ধরেনি তোকে, তুই ঠিক পথেই আছিস। আর একটু যা, মাত্র তো 5 মিনিট হলো, এখনই ভয় পাওয়ার কি হয়েছে? যা, হেঁটে যা, এই তো গোরস্থানটা পার হলে আর কোনো ভয় নেই। মাত্র 5 মিনিট? না, আমার মনে হয় কোথাও কোনো সমস্যা হচ্ছে। তাইলে আমি কি অবচেতন জগতে চলে যাচ্ছি ক্রমশ? ভয়টা আরো বেড়ে যায় আনাসের। চারপাশে আবার ভালো করে দেখে নিতে চাই, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যায় না।
কয়েকটা জোনাকি আর ঝিঝিদের ডাক ছাড়া নির্ভর এই চারপাশ। এইবার আর বাদ দিতে পারে না আনাস তার অনুভূতিকে। অজান্তেই চোখের পানি নামতে থাকে। এক সময় চিৎকার করে কাঁদতে চায়। আশ্চর্য, সে চিৎকার দিতে পারছে না। কে যেন তার গলা ধরে আছে। পরক্ষণেই শুনতে পায় কে যেন খুব মেহিন সুরে বলছে, চিৎকার করবি না, বেশি কিছু না, আমি তোরে একটু দেখবো, তারপর আমার মাদ্রাসায় গিয়ে দিয়ে আসমু। মেলা দিন কোনো জেতা মানুষ দেখি না, মাইনছে আম করে ভয় পায়, একা একা এই পথে যায় না, তাই মানুষও দেখবার পারি না। আজকে তোরে পাইছি, বড় হুজুরের কাছে একটা খবরও আছে, তুই একটু খাড়া। আনাস কিছু একটা বলতে যাবে, এমন সময় সে নিজেকে শাসন করছে, আরে সব মনের কল্পনা। আনাস, তুই এখন অনেক বড় হয়েছিস, এইটে পড়িস, এইটুকুতে ভয় পাওয়া কি উচিত? আবার নিজেকে ধাতস্থ করতে মাথাটাকে ডানে বামে মোড়াচ্ছে, চারপাশটা ভালো করে দেখে নেয়। সে দেখতে পায় কবর কান্নার মাঝামাঝি চলে এসেছে। এবার নিজের ভয়টাকে তাড়াতে একটা দৌড় দেয় আনাস। ভাবে এই তো এইটুকু, তারপর আর কোনো সমস্যা নেই। আনাস দৌড়তে থাকে আর দৌড়তেই থাকে। অবাক হয়ে লক্ষ্য করলো সে যেখান থেকে দৌড় শুরু করেছিল ঠিক সেই জায়গাটুকুতেই যাচ্ছে এবং এগিয়ে সেখানেই যাচ্ছে। মনে হয় হাজার রশি দিয়ে তার হাত পা বাঁধা, শত চেষ্টা করেও সামনে যেতে পারছে না। এবার তার মনে তীব্র ভয় এসে হানা দেয়। আনাস দেখতে পায় লাখে লাখে কঙ্কাল তার দিকে ছুটে আসছে। সব কঙ্কালের একটাই কথা, তোরা জীবিত মানুষ আমাদের ভয় পাস কেন? আমাদের কি কোনো কথা আছে? আজকে শপথ করতে হবে আর কোনোদিন মৃত মানুষকে ভয় পাবি না। যদি ভয় পাস তাইলে আজকে তোর একদিন কি আমাগোর একদিন। আনাস প্রাণপণে চেষ্টা করে দৌড়ে পালাতে চাইছে, অথবা একটা চিৎকার দিতে চাইছে। অদূরেই আনাস দেখতে পাচ্ছে তার খোঁজে কয়েকজন ছাত্র হারিকেন নিয়ে আসছে। আনাস তাদের ডাকতে চাচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। চারপাশ থেকে কঙ্কালগুলো তাকে ঘিরে ধরে রেখেছে। এইবার আনাস শেষ চেষ্টা হিসেবে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। দেখতে পেল ওরা একটু একটু করে সরে যাচ্ছে। আনাস তার খোঁজে আসা বন্ধুদের আর দেখতে পায় না। এখন সে ভাবছে এটাও মনে হয় তার মনের ভুল হতে পারে। আজ পুরো সন্ধ্যাটাই তার নানা ভুল ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে। পরক্ষণেই সে শুনতে পায় তার লজিং বাড়ির মুরব্বির গলা, শুনতে পায় তার বন্ধুদের গলা, কিন্তু সে ভেবে পায় না তারা তাকে কেন দেখতে পাচ্ছে না। সুতরাং এটাও তাদের মনের দুর্মতি। এমনটা ভেবে দেখে সে আসলে রাস্তায় নেই, আছে ঈদগাহে। আবার চিৎকার করতে চায়, না, কঙ্কালদের ভয়ানক চিৎকার আর অট্টহাসিতে তার চিৎকার শূন্যে মিলিয়ে যায়। এবার আনাস আর কোনো আশাই দেখতে পায় না। শেষ চেষ্টা হিসেবে দুই হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যেতে থাকে। দেখতে পায় সেই সব কঙ্কালের জঞ্জাল কিছুটা সরে যাচ্ছে। তবে একদিকে সে যায়, অপর দিক থেকে অন্যেরা এসে তাকে আক্রমণ করতে চাচ্ছে। আনাসের আক্রমণাত্মক ভঙ্গি দেখে
সব অশরীরীরাও আক্রমণাত্মক হয়ে ওঠে। এবার আর কোনো পথ না দেখে আনাস নিজেকে নিয়তির উপর ছেড়ে দিতে ইচ্ছে করে। এমন সময় দেখতে পায় জমু পাগলা কোথা থেকে এসে যেন খুবই খোশ মেজাজে উপস্থিত হয়। বলতে থাকে, আয় হায়, আমার জন্য এতক্ষণ আছে আনাস। আনাস দেখে জমু ধরে ধরে এইসব কঙ্কাল খাওয়া শুরু করছে। জমুকে দেখার পর আনাসের একটু সাহস আসছিল, সেটাও এখন আর নেই। আনাস প্রাণপণে একটা চিৎকার দেয়। এরপর শুধু শুনতে পায় জমু বলতেছে, এইখানে ক্যাডারে। আনাস বস শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। চোখটাও খোলা সাহসী আর পাচ্ছে না। সে দেখছে তার খোঁজে আসা সবাই তাকে ধরাধরি করে মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছে। পরদিন ফজরের নামাজ পড়ার পর জানা গেল রাত 8টার দিকে আনাসকে বেহুশ অবস্থায় কবরখানার পাশের রাস্তা থেকে বোর্ডিং সুপার আর আনাসের কয়েকজন বন্ধু উদ্ধার করে আনে। তারা আর আসতে দেরি হওয়ার খোঁজ করতে গিয়ে আনাসকে বেহুশ অবস্থায় দেখতে পেয়েছিল। দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম জাহিদের গাড়ি। প্রতিদিন বিকেল হলেই বাড়ি ফিরে আসে জাহিদ। বাসা বেশ খানিকটা দূরে তো বটেই, তাছাড়া তার নতুন বিয়ে করা বউ বাসায় একা থাকতে ভয় পায়। বিকেলের দিকে গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ ছেড়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। নতুন চাকরি, একটু কষ্ট তো করতেই হবে, এইভাবে নিজেকে সান্ত্বনা দেয় সে। তার বাসায় যাওয়ার রাস্তাটা অনেক ঘুরপথ। কয়েকদিন আগে একটা শর্টকাট রাস্তা আবিষ্কার করে সে। রাস্তাটা একটু নির্জন অবশ্য, কিন্তু দিনের বেলায় বলা যায় ভয় লাগে না জাহিদের। সেদিন কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। প্রচন্ড শীতের সময়। 6টা বাজতে না বাজতে রাতের মতো অন্ধকার হয়ে গেল। বের হওয়ার সময় একবার মনে হলো ঘুরপথেই যাবে নাকি, কিন্তু পর মুহূর্তেই হেসে উড়িয়ে দিল, ধুর, এই শীতের মধ্যে এত দূর ঘুরে যাব। তাই বড় টর্চ হাতে নিয়ে তাড়াহুড়ো করে সাইকেল বের করে রওনা হয়ে গেল জাহিদ। রাস্তাটা পাকা নয়, পাকা হবার কথাও না। এমনিতেই মানুষজন খুব কম চলাচল করে এখান দিয়ে। প্রচন্ড শীতের মধ্যে এখন তো কারো আসার প্রশ্নই আসে না। হঠাৎ করেই ফুস করে শব্দ, আর সেই সাথে সাইকেল নড়বড়। সাইকেল খুব জোরে চলছিল, তাই সরাসরি মাটিতে। শব্দ শোনার পর আর বলে দিতে হলো না কি হয়েছে। জাহিদ তিক্ত মনে ভাবলো, বাঙালি বাঘা জিনিস, কি কি প্রবাদ যে বানাইছে। যেখানে বাঘের ভয় সেখানেই কিনা সন্ধ্যা হয়। টায়ারটাও এখনই পাংচার হতে হলো। হাত থেকে পড়ে টর্চটা নিভে গিয়েছিল। শঙ্কিত মনে জাহিদ মাটি হাতড়ানো শুরু করলো। টর্চের মতো কিছু একটা হাতে ঠেকলো। তুলে নিয়ে সুইচ চাপতেই মনটা আবারও তিক্ততায় ভরে গেল। চমৎকার, আর কি চাই, এইটাও শেষ। সোজা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করলো যায় কি করা যায়। অনেকক্ষণ ভেবে এটুকুই বুঝলো যে এখানে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করতে থাকলে মাথা চিরদিনের মতো ঠান্ডা হয়ে যাবে। প্রথমে সাইকেলটাকে ঝোপের আড়ালে নিয়ে রাখলো কোনো রকমে। নিজে কোনো রকমের বাসায় পৌঁছাতে পারলে সাইকেলটা নিয়ে যাওয়াও সম্ভব না, সকালে নিয়ে গেলেই হবে। তারপর আবার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ আশায় বুকটা নেচে উঠল। দূরে গাড়ির দুটো হেডলাইট এদিকেই আসছে।
এই জায়গায় গাড়ি কিভাবে এলো এই চিন্তায় মাথায় এলো না জাহিদের। জাহিদ অপেক্ষা করতে থাকলো, কিন্তু গাড়িটা খুব বেশি স্লো। জাহিদ নিজে একটু এগিয়ে গেল সামান্য, গাড়িটা ওর সামনে এসেই থামলো। জাহিদ খুশি মনে গাড়ির পেছনে সিটে গিয়ে উঠলো। আস্তে করে গাড়ির দরজা লাগতেই গাড়িটা আবার চলতে শুরু করলো। গাড়ির ভেতরটা বেশ গরম। জাহিদের মনে হলো ও যেন ঠান্ডা দোজখ থেকে গরম বেহেশতে এসে পড়েছে। গাড়ি চালককে কিভাবে ধন্যবাদ দিবে বুঝতে পারছিল না জাহিদ। পেছন থেকে বলল, থ্যাংক ইউ ভাই, জীবনটা বাঁচালেন। চালক জবাব দিল না। একটু অস্বস্তিতে পড়ল জাহিদ। আবার বলল, রাস্তায় হঠাৎ সাইকেলের চাকা পাংচার হয়ে গেল আর কি। এবারও কোনো জবাব নেই। জাহিদ বুঝতে পারছিল না এই লোক কথা বলে না কেন। আবারও বলল, এদিকে কার বাসায় যাবেন? এবারও কোনো জবাব নেই। এবার একটু মেজাজ খারাপ হলো জাহিদের। ব্যাপার কি? যাই হোক, ও চুপ করে গেল। কিছুক্ষণ পর ও টনক নড়ল। কি ব্যাপার? গাড়ি এত আস্তে চলছে কেন? সামনে ঝুঁকে জাহিদ ওই লোককে ডেকে বলতে চাইল, ভাই, গাড়ি এত অমেরুদণ্ডী ভাবে বসে বসে চালাচ্ছেন, শীতল স্রোত কেন করে এভাবে চালাচ্ছেন? হঠাৎই গাড়িটা থামিয়ে দিল। চালকের আসনে দেখলো কেউ বসা নেই। সবার আগে যে সম্ভাবনাটা মাথায় এলো তার, তা ভাবতেই চাইল না জিহাদ। গাড়ি থেকে বরং সে নেমেই যেতে চাইল, কিন্তু আতঙ্কেও নড়তে পারছিল না। সামনের রেল ক্রসিং, গাড়িটা খুব আস্তে আস্তে ওই রেল লাইনের উপর দিয়ে দাঁড়ালো। হঠাৎ ট্রেনের হুইসেল শব্দে জাহিদের মাথা পরিষ্কার হয়ে গেল। তাহলে ভূতটার এই মতলব। এখন ট্রেন এলে জাহিদ একদম চিড়ে চ্যাপ্টা। তাড়াতাড়ি ও দরজার হাতল ধরে টান দিল। আবারও ভয়ে পাগল হয়ে যাবার পালা। বারবার হাতল ধরে টান দিল, ওটা খুলছে না। গাড়িটা আবার নড়তে শুরু করলো। ওদিকে ট্রেন কাছে চলে আসছে ক্রমশ। ভয় আর পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে যখন ও জীবনের আশা প্রায় ছেড়ে দিচ্ছিল, তখনই খেয়াল করলো দরজাটা লক করা থাকতে পারে। তাড়াতাড়ি লকে হাঁটিয়ে লকটা খুলেই বাইরে ঝাঁপিয়ে পড়লো। মাটিতে দাঁড়িয়ে পড়ে কিছুটা দূর গড়িয়ে গেল সে। তখনই আবারও গাড়িটা চলতে আরম্ভ করলো। গাড়িটা রেল লাইন পার হয়ে গেলেই ট্রেন চলে গেল। জাহিদ মাটিতে শুয়ে চোখে আতঙ্ক নিয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছে। গাড়িটা আবারও সামনে এলো। গাড়ির পেছন থেকে হঠাৎ এক যুবক বের হয়ে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। তার সারা গায়ে এই শীতের রাতেও ঘাম। জাহিদের একটু খটকা লাগলো। ভূতেরাও ঘামে? যুবক জাহিদকে দেখতে পেয়ে কাছে এসে বলল, কি ব্যাপার, মাটিতে শুয়ে আছেন কেন? আমার গাড়িটা যে রেল লাইনের উপর হ্যাং হয়েছিল দেখেননি? জাহিদ কোনো রকমের ঘাড় নাড়িয়ে না মন্তব্য করলো, আচ্ছা মানুষ তো আপনি, আর একটু হলে মারা যাচ্ছিলাম আর আপনি হেল্প করতে আসলেন না? পাক্কা 2 কিলোমিটার ধরে গাড়িটাকে ঠেলছি। আসুন আসুন, আমার সাথে একটু ঠেলে আমার উপকার করে দিন তো একটু।